ভাইয়া হাউজিং পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস নিবেদিত যে কথা রূপকথা নয় অনুষ্ঠানে সবাইকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, আজ আমাদের অতিথি একজন বরেণ্য রাজনীতিবিদ। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আপনাকে ঈদ মোবারক এবং স্বাগত জানাচ্ছি। আপনাকেও ঈদ মোবারক। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন সৈয়দা ফাতেমা সালাম। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। ঈদ মোবারক দেশ টিভিকে এবং আমাদের দর্শকবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। একদম দুজনই খুবই চমৎকারভাবে সেজেছেন, খুব সুন্দর লাগছে দুজনকেই। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন কাটছে ঈদ? ভালো, ইনশাআল্লাহ। বহু বছর পরে অন্তত গত ঈদটাও ভালো কেটেছে, এবার কোরবানির ঈদটাও ইনশাআল্লাহ ভালোভাবে কাটছে। ভাবি কেমন কাটছে? খুবই ভালো। ঈদ মানেই তো আনন্দ, তবে শুধু নিজের জন্য না, সবাই সুন্দরভাবে উদযাপন করুক। কোরবানি তো একটা ত্যাগ, এখানে তো হক সবার আছে, সেই হকগুলোকে প্রপার ওয়েতে সব আমরা যেন ডিস্ট্রিবিউশন করি, সবার প্রতি সমান ভালো দৃষ্টি রাখি এবং ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক। ছোটবেলায় যে আপনারা একটা সময় এই পর্যায়ে ছিলেন ঈদ কাটাতো, এখনকার ঈদটা কেমন লাগে আসলে? ওই ঈদ আর এখনকার ঈদ, এখন নাতি নাতিদের নিয়ে ঈদ করতে হয়। ওই ঈদ আর এই ঈদে অনেক তফাৎ। বিকজ যখন ছোট ছিলাম তখন কোনো দায়িত্ব ছিল না, মনে হতো ঈদ মানে অনেক দিন ধরে অপেক্ষা করা, তারপরে ঈদে হচ্ছে খুব ঘুরে বেড়ানো যাবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সব বন্ধু বান্ধবদের সবাই একসাথে মিলে আনন্দ করব, এইসব বিষয়গুলো ছিল। কিন্তু এখনকার ঈদগুলো এত দায়িত্বপূর্ণ এবং এত বেশি চিন্তা করতে হয় সব বিষয়গুলোকে নিয়ে। বিশেষ করে কোরবানি তো একটা বিরাট বিশাল একটা ব্যাপার। তো সেই কোরবানি দেওয়া, ডিস্ট্রিবিউশন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গরিব মানুষ যেন ঠিকমতো সবাই পায়। আমাদের যেহেতু রাজনৈতিক পরিবারের কারণে আমাদের এখানে শুভাকাঙ্ক্ষী আমাদের দলের নেতাকর্মী তারা আসে, তাদেরকে একটু এন্টারটেইন করা। খুবই ব্যস্ততার মধ্যে কাটে। একটু ব্যস্ততা, হ্যাঁ একটু ব্যস্ততা। আর আমার নাতিরা ছিল, হ্যাঁ রোজার ঈদে ওরা এখানে ঈদ করেছে, আমরা খুব হ্যাপি ছিলাম। এবার ওরা নাই, মানে এবার একা ঈদ করতে হচ্ছে। একাই, হ্যাঁ আমরা মিস করছি ওদেরকে খুব। আমি একটু মাননীয় প্রশাসকের কাছেই আসতে চাই। আপনার ছোটবেলার ঈদ এখনকার ঈদ আসলে কেমন পার্থক্য মনে করছেন আসলে? স্বাভাবিক, ছোটবেলার ঈদের সাথে তার এখনকার ঈদের মিলার কোনো কারণ নাই। ছোটবেলার ঈদের যে আনন্দ, যে উৎসব, ঘুরে বেড়ানো মিস করেন এখন? অবশ্যই মিস করি। যদি মাঝে মাঝে মনে, যদি ওই আবার ওই বয়সে ফিরে যাওয়া যেত তাহলে কতই না আনন্দের ছিল। এখন তো দায়িত্বটা বেশি, আর সে সময় ছিল আনন্দটা বেশি। এটাই আর কি পার্থক্য। এখন তো আপনি প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খুবই বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, এবং সবচেয়ে জনবহুল এবং বড় একটি সিটি কর্পোরেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশের মধ্যে। কেমন চাপ অনুভব করছেন? হ্যাঁ, চাপ তো আছেই, এবং চাপ এটাই চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করা, এটা আমার জন্য সারা জীবনই মোকাবেলা করে আসছি এবং ইনশাল্লাহ সবগুলোতেই জয় পেয়েছি। এখানেও চাপের মধ্য দিয়ে সাকসেস, সেটাই খুঁজে বেড়াই আর কি। কাজে এটা মানে এনজয় করি আমি। কখনো আমার মনে হয় না যে এটা বাড়তি কোনো চাপ, বাড়তি কোনো প্রেশার, বরঞ্চ মনে হয় এটা যে দায়িত্ব, এই দায়িত্বটার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম। একটা সময় আমরা রাজনীতির মাঠে আপনার জ্বালাময়ী ভাষণ দেখেছি, এখন তো সুযোগ পেলেন আসলে মানে ঢাকাকে গড়ার, এইটাকে আসলে কিভাবে দেখেন? এটা একটা বিশাল, যে বললাম যে বিশাল একটা চ্যালেঞ্জ। কারণ বেশ দীর্ঘদিন আসলে ঢাকাটা একটা বেওয়ারিশের মতো ছিল, এটাকে দেখাশোনার মতো কেউ ছিল না। কাজে এখানে মানে বিভিন্ন সমস্যাগুলো এমনভাবে পুঞ্জীভূত হয়েছে যে সমস্যাগুলোকে দূরীকরণ করা এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার, এবং আমি মোকাবেলা করছি ইনশাল্লাহ। আমি তো বিশ্বাস করি যে সময় যদি পাই, এবং এখন তো যেটা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন, ভবিষ্যতে জনগণ যদি ভোট দিয়ে আমাকে মেয়র বানান, তাহলে অন্তত আমার একটা কমিটমেন্ট যে 2 বছরের মাথায় ইনশাল্লাহ ঢাকার অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারবো। এবং সেটা শুধু আমি নিজে না, জনগণকে সাথে নিয়ে। কারণ আমি বিশ্বাস করি এই ঢাকা আমার, এই ঢাকা সবার। কাজে আমরা যদি সবাই বদলাই তাহলে ঢাকা শহর বদলাবে, এবং আমরা যদি চাই তাহলে ঢাকা শহর সবার জন্য একটা বসবাস যোগ্য, একটা নিট অ্যান্ড ক্লিন, একটা গ্রিন সিটি, একটা ক্লিন সিটিতে রূপান্তরিত করা আমাদের পক্ষে সম্ভব। আপনি দায়িত্ব পাওয়ার প্রায় 2.5 মাস হয়ে গেল, সবচেয়ে বড় সমস্যাগুলো কি দেখছেন? প্রথম যখন আমি দায়িত্ব নেই তখন তো মশা একটা সমস্যা ছিল, পাশাপাশি এবং মশার চ্যালেঞ্জ আমি মোকাবেলা করেছি, এবং এখন সেটা অনেক কম। বর্জ্য ব্যবস্থাপনা,
সেটা একটা সমস্যা। বিদ্যুৎ সহ বিভিন্ন রাস্তাঘাট, তারপরে বৃষ্টি হলে জলাবদ্ধতা, এই সমস্ত সমস্যাগুলোই প্রকট ছিল। সেগুলোকে যতটুকু মিনিমাইজ করে, যতটুকু কমিয়ে আনা আমি চেষ্টা করছি। এই জন্যই বলতেছি যে এই সমস্যাগুলো হয়তো 3 মাস 6 মাসের মধ্যে তো সম্ভব না, 1-2 বছরের মধ্যে অনেক কিছুই সম্ভব। ঢাকা কেমন আছে? ঢাকা ইনশাল্লাহ আগের চেয়ে ভালো আছে, এবং আমরা আরও ভালো থাকতে চাই, এবং আমরা আরও ভালো থাকতে পারি যদি আমরা সবাই চাই। আমরা যতটুকু জানি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম 1971 সালে সেই যুদ্ধকালীন সময় আপনার কিছু স্মৃতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি যদি আমাদেরকে বলেন। সেই সময় প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় তো বাঁচা মরার প্রশ্ন, যে বেঁচে থাকবো কি না, বেঁচে আবার ঢাকায় ফিরে যেতে পারবো কি না, এই যুদ্ধ কবে শেষ হবে, যুদ্ধ শেষ হলে সে সময় মাঝে মাঝে বিকেলবেলা কোনো হয়তো পুকুর পাড়ে বসে একটু পেলে ভাবতাম যে কখন যুদ্ধ শেষ হবে, কখন আবার ঢাকায় ফিরে যাব, কখন আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। আপনারা কোথায় যুদ্ধ করেছিলেন? আমি তো 2 নম্বর সেক্টরে, এই তো ঢাকাতেই, ঢাকার সিটিতেও অপারেশন করেছি, এবং ঢাকার শীতলক্ষার ওপারে ওইদিকেই ছিল মেইনলি আমাদের ঘাঁটি। গুরুত্বপূর্ণ কোনো স্মৃতি যদি মনে পড়ে? অনেক স্মৃতি, অনেক কিছু আছে। পাকিস্তানিদের সাথে বেশ কয়েকবার সম্মুখ যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে। একবার এরকম শবে বরাত রাত ছিল, শবে বরাতের রাতে ওই দিন আমরা একটু সব ন্যাচারালি তো ভালো খাবার হতো না, জুটতো না, তো ওই দিন একটু ভালো খাবার আমরা চেষ্টা করেছি। আমরা মিলাদ টিলাদ পড়েছি, এবং সেই সময় রাত্রে করে আমরা লোকাল রিক্রুট ছিল আমাদের মুক্তিযোদ্ধা, তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা কিছুটা রেস্টে ছিলাম। তো ভোর হওয়ার আগেই যখন মেশিন গানের গুলি কানেতে আসলো, তখন ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পরে সাথে সাথেই সেই সময় সেখানে রিট্রিট করা, সেটা ছিল একটা বিশাল ব্যাপার। কারণ চারদিকে 3 দিকে ছিল মানে মুক্ত, একদিক দিয়ে পানি, এবং পাকিস্তান বাহিনী যখন সামনের দিকে আসছিল তখন ওই পানির মধ্যে আমাদেরকে আর্মস নিয়ে সাঁতরিয়ে উঠে যেতে হয়েছে। উঠে যেয়ে আবার কাউন্টার অ্যাটাক করেছে, এবং অ্যাটাক করে ওইখানে বেশিরভাগ পাকিস্তানিদেরকে আমরা হতাহত করেছি সেখানে। এটা ছিল শীতলক্ষার ওপারে রূপসী একটা গ্রাম আছে, সেই রূপসীর একটা ছোটোখাটো বাজার আছে। ওই আর্মিরা এসে জোর জবস্তি মানে নিয়ে যেত, বাজার সদাই করে নিয়ে যেত, মানুষের মারধর করতো। তো একদিন সেখানে আমরা তাদেরকে রেড করি, রেড করার পরে তারা ফিরে যেয়ে আবার কাউন্টার অ্যাটাক করার জন্য আসে। তো সেই দিন একটা বড় যুদ্ধ হয়েছিল শীতলক্ষায়। তারপরে তারা যখন ফিরে যাবে, তাদের গানবোটে আমরা আক্রমণ করে সেখানেও বেশ কিছু পাকিস্তানিদেরকে আমরা হতাহত করতে সক্ষম হয়েছিলাম। এরকম বেশ কিছু যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। গত 17 বছর যে লড়াই সংগ্রাম আপনারা করেছেন, আমরা দেখেছি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেছেন। সেই সময় কোনো স্মৃতি কি মনে পড়ে? সেই সময় স্মৃতি তো একটাই, যে বাড়িতে তো থাকতে পারতাম না, তাই না? বাড়িতে থাকা সম্ভব ছিল না। প্রতিটা রাত্রেই সবচেয়ে কঠিন সময়গুলো কখন কাটছিল একটু যদি বলেন। সবচেয়ে কঠিন সময় তো 17 বছরের মধ্যে বেশিরভাগ সময় কঠিন সময় গিয়েছে। মনে করেন একদিন তো এমন অবস্থা হলো, ওই সময় আমরা আন্দোলনে ছিলাম, হরতালে ছিল। হরতালের আগের দিন আমার বাসায় কেউ ছিল না, ও একা ছিল। তখন তাদের প্রাইভেট বাহিনী এসে, মানে আমার নিচে গাড়ি ছিল, গাড়িটাকে একেবারে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, এবং উপরে এসে যখন উপরে আমার ড্রয়িং রুম এগুলো ভাঙচুর করে যখন হয়ে যাবে, তখন ও আমার তো আর্মস আছে, তখন ও ওই আর্মস নিয়ে এদিক দিয়ে বের হয়েছে, এবং যখন আর্মস দেখেছে এবং সে যখন শাউট করে বলছে গুলি করব, তারপরে তারা এখান থেকে পালাইছে। তো এরকম অনেক আছে। একবার তো আপনারা নিজেও দেখেছেন সে সময় যে পার্টি অফিসের সামনে সমাবেশ করতে, যে সমাবেশের সভাপতি আমি ছিলাম। তো ইচ্ছা করে মনটা হচ্ছিল যে না, দেখি কতক্ষণ কি গুলি করে ওরা। সবাই চলে গেছে, কিন্তু আমি কিন্তু যাইনি। তারা আমাকে ট্রেনে অনেকে নিয়ে গেছে। ওই সময় তো আমার মাথায় গুলি লাগে, মাথায় কানে গলায়, মানে এখানে গুলি লাগে, গুলিবিদ্ধ হই। এবং সেটা মাথায় এমন জায়গায় গুলি লাগে যে গুলিটা বের করা সম্ভব হয়নি। এখন আমার কানে মাঝে মাঝে সমস্যা করে, কারণ ওই গুলিটা নড়ে তো, কাজে ওইটাকে ডাক্তার শেষে বলেছিল যে অপারেশন করেন না। যেটা ওই একই দিন নজরুল ইসলাম খান, তিনিও গুলি খেয়েছিল। তার এই কানের নিচে ওই গুলি বের করতে যায় তিনি প্রবলেমে পড়ে গেছিল। তা ভাগ্যিস ভালো আমি সেটা বের করার চেষ্টা করি নাই। ভাবি তো অনেক সাহসী, মানে আপনার কাছ থেকে যতটুকু শুনলাম যে আর্মস চালাতে পারেন। আসলে আমরা দুজনেই তো ছাত্র রাজনীতি করা অবস্থায়
মানে একে অপরকে বিয়ে করেছে এবং সে সময় এক সাহসের সাথে সেও রাজনীতি করত। উনি কোন রাজনীতি করতেন? একই ছাত্র রাজনীতি করতাম, আমরা একই সংগঠনে ছিলাম সে সময়। সে তো আমার চেয়ে ভালো বক্তৃতা করে, আমার চেয়ে ভালো অর্গানাইজার। ফাতেমা সালাম, ওনার গল্প একটু শুনতে চাই। আমরা শুনছিলাম যে ম্যাডাম আপনি নিজেও রাজনীতি করেছেন, রাজনীতির মাঠে আপনাদের পরিচয়, সেখান থেকেই বিয়ে। আমরা একটু আপনার সেই সাহসিকতার গল্প একটু শুনতে চাই। যেদিন এই বাসায় এসেছিল যারা অস্ত্র নিয়ে এসেছিল, আপনি তখন অস্ত্র হাতে নিয়ে আপনি প্রতিরোধ করেছিলেন, কিভাবে সেটি একটু শুনতে চাই। আমি তখনও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইনি, আমি বদরুন্নেসা কলেজের স্টুডেন্ট ছিলাম। তখনকার সময় আওয়ামী লীগ সরকার ছিল সরকারে, আর আমরা তো ছাত্রলীগ করতাম। জাসদ ছাত্রলীগ। জাসদ ছাত্রলীগ 72 বা 73 হবে, এরকম 73 হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার, ওখানে আমরা মিছিল করে সবাই, বড় বিশাল বড় মিছিল সুরাদ্দি থেকে। ও কোথায় ছিল আমি জানি না, আমি মেয়েদের সাথে ছিলাম। তো আমরা যখন আসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে, আওয়ামী লীগ সরকার তো দুর্দান্ত খারাপ একটা সরকার ছিল সেই সময়ও, 72 থেকে 75 ওই সময়টাও তারা প্রচণ্ড সন্ত্রাসী এবং প্রচণ্ড ফ্যাসিস্ট একটা সরকারই ছিল বলা যায়। তো এই 17ই মার্চে আমরা যখন আসি, আমরা তখন খুবই ছোট আর কি, কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে এরকম। তো আমরা কয়েকজন আমরা একটু সামনে ছিলাম, মানে আমরা খুব এক্সাইটেড হয়ে গেটের উপর দিয়ে উঠে মানে স্মারকলিপিটা দিব এরকমভাবে ছিলাম। তা আমাদের আশেপাশে আমাদের বড় সিনিয়র নেতারা সবাই নিচে ছিলেন। ওই মুহূর্তেই গোলাগুলি শুরু হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের রক্ষী বাহিনী ওরা গুলি করা শুরু করে, একদম স্ট্রেইট একেবারে নাম ধরে ধরে গুলি করা শুরু করে। তো আমরা তখন সবাই আমাদের নেতারা বলছে শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমরা সব শুয়ে পড়ছি, আমাদের গায়ের উপর দিয়ে গুলি যাচ্ছে। আমাদের তখনকার নেতা ছিল মেজর জলিল সাহেব, উনি একদম আমার পাশে ছিলেন। উনি তো বারবার মাথা উঁচায় বলার চেষ্টা করছিল যে স্টপ ফায়ারিং রক্ষী বাহিনী, আই এম কমান্ডিং মেজর জলিল। কে শুনে, ওরা আরও উল্টা বলতেছে হোয়ার ইজ মেজর জলিল, টর্চ লাইট দিয়ে দেখছিল। তো আমার পাশে একজন মারা গেল, ওনার নাম ছিল, ছাত্র রাজনীতি করতেন, জাফর সাহেব, বরিশাল বাড়ি। উনি মারা গেলেন, ওনার রক্তগুলো ছিটকে আমাদের দু তিনজনের, আমার আর একটা মেয়ে, ওর আর আমার একদম পুরা শরীর ভিজে গেল। তো এরপরে তো গোলাগুলি অনেক হতাহত, অনেক মারা গিয়েছে। তো সেই সময় আমাদের একজন আপাও উইন্ডেড হলো। তো এরপরে যখন সাংবাদিকরা আসছিল, ওরা ভেবেছে যে আমি উইন্ডেড, আমাকে সব ঘিরে ধরে বলতেছে হ্যাঁ কোথায় গুলি লাগছে আপনার, কোথায় লেগেছে। তা আমরা কিন্তু তখন ভয় বলে কোনো কিছু কাজ করতো না। আমরা মনে হচ্ছিল যে আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সেখানে একটা স্পিরিট। তারপর পরবর্তী সময়ে ওখানে সব লাশ টাশ নিয়ে আমরা বসলাম, বসে সবাই আমরা ওই গাছের পাতা দিয়ে ওনাদের ব্লাড বন্ধ করার চেষ্টা করছিলাম। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হলো ট্রাকে উঠায়, আমাদের সাথে 2-3টা লাশ, তাদেরকে ধরে ধরে আমরা গেলাম। কিন্তু তখন জেলখানায় আবার মেয়েদেরকে রাখবে না, বলছে তোমরা চলে যাও। আমরা বলছি না আমরা যাবো না, আমাদের নেতাদের লাশ পড়ে আছে, আমরা কেন যাব। বলছে না তোমাদেরকে ঢুকানো যাবে না জেলের গেটে। তো ওইটা একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। যদিও আমি এখন যেভাবে বলছি তাতে ওই ভয়ঙ্কর জিনিসটা হয়তো ধরা পড়বে না, বাট ওটা একটা সাংঘাতিক একটা ব্যাপার ছিল। ওনার সাথে পরিচয়টা কিভাবে? আচ্ছা, আমি যখন বদরুন্নেসা কলেজে পড়ি, ও তখন আমাদের কলেজে যেত, ওই বক্তৃতা বিভিন্ন মিটিং টিটিং হতো, তখন ওরা সব বক্তৃতা দিত। প্রথম ভালো লাগা বা প্রথম একটু বক্তৃতা দেখেই আমার ভালো লাগে। আমরা কলেজে পড়ি, বাট ওরা ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল মিটিং করে, মধুর ক্যান্টিনের সামনে সব একসাথে জড়ো হতো, আমাদেরকে কলেজ থেকে নিয়ে আসতো। আমরা কলেজে থেকেই ইউনিভার্সিটির রাজনীতি করতাম, এখানেই আমাদের সব ছিল। প্রথম প্রস্তাবনাটা কার দিক থেকে দেয়া? প্রস্তাবনা মনে হয় আমার দিক থেকেই, ওর দিক থেকে না, কারণ সে একজন আদর্শ রাজনীতিবিদ, কোনো দিকে তাকাবে না, আমার মনে হয় গানও শুনতো না। তো ওই স্মৃতিগুলো একটু যদি বলেন। প্রথম ওনাকে আসলে একটু ফিল করা, আমি অ্যাকচুয়ালি বলা না, আমি একটু ফিল করেছিলাম ওকে, যে সে একসময় বলছিল যে ওর মা খুব ছোটোবেলায় মারা গিয়েছে। মাঝে মাঝে একটু বিষণ্ণ দেখতাম, আমাদের ছাত্রলীগ অফিসে আমরা যখন যেতাম দেখতাম যে সে অনেক কিছু, এত ব্যস্ত, অনেক ব্যস্ত, তারপরেও দেখতাম যে একটু আনমনা, একটু মনমরা। তো সেইখান থেকে একটু আস্তে আস্তে একটা ফিলিংস থেকে কিন্তু মানে ভালোবাসার দিকে যাওয়া। ওর একটা হোন্ডা ছিল, আমাকে ড্রপ করে দিতে, আমি বলতাম যে সন্ধ্যা হয়ে গেছে আমাকে একটু ড্রপ করতে হবে। ওটা হচ্ছে যে ওর সাথে একটু ইন্টিমেসি হওয়ার একটা সুযোগ আর কি। নর্মালি আমরা সবাই মেয়েরা একসাথেই যেতাম, কিন্তু ওই সময়টা আমি আবার যখন একটু যখন ভাবলাম যে না একটু তাকে ভালো লাগে আর কি, তো তখন আমি বলতাম যে আমাকে একটু ড্রপ করবেন। মধুর ক্যান্টিন থেকে হাঁটতে হাঁটতে
গান আমি অত ভালো কখনোই গাই না। আমার মেয়ে খুব ভালো গান গায়, অন্য অনেক কিছুই হয়তো বা আমি এই শুনিয়েছি। স্মৃতিটুকু একটু ওনার কাছ থেকে একটু শুনতে চাই, হ্যাঁ, আপনি যদি একটু শেয়ার করেন সেই সময়কার ওনার সাথে পরিচয়, তারপর প্রণয়। সময়টা ছিল খুব সিরিয়াস সময়, কারণ যে স্বপ্নটা নিয়ে যুদ্ধে গেলাম, যুদ্ধের পরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যখন সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল এবং সেটার জন্য মানসিকভাবে কিন্তু আমরা ভেঙে পড়লাম যে আমরা এইটার জন্য যুদ্ধ করি নাই, এই দেশের জন্য তো যুদ্ধ করি নাই। তখন তো আবার সেই স্বপ্নের সেই বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে, সেই জন্য যুদ্ধ এখনও শেষ হয় না, যুদ্ধ কন্টিনিউ করতে হবে, এইরকম একটা মনোভাব নিয়ে সেই সময় চলতাম। কাজে সেই সময় ওই ভালো লাগা, ভালোবাসা বা নিজের ব্যক্তি চিন্তা, নিজের কিছু হবে এইগুলো চিন্তা, এগুলো খুব বেশি একটা প্রাধান্য পাইতো না আর কি। ভাবি কি আপনাকে আকৃষ্ট করতে পারেনি? না, আকৃষ্ট তো না করলে কি আর কাছে আসার সুযোগ আছে? এটা স্বাভাবিকভাবেই যখন সম্পর্ক হয়ে গেল সেই সময় ছাত্র রাজনীতিও ছেড়ে দিলাম আমি। আমার মনে আছে যে সেই সময় যখন ছাত্র রাজনীতি আমার ছাড়ার কথা না, আমার ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে আমার বের হওয়ার কথা। যাই হোক, বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি সে অবস্থায়। তারপর তো বিয়ে করলাম। বিয়ে করাটাও কিন্তু সে সময় যে দেশের এই অবস্থায় ঘটা করে বিয়ে করার কোনো মানে হয় না, কারণ আমাদের যে পরিবার সেখানে তো ঘটা করে ভালো করে বিয়ে করাটাই হলো ব্যাপার। কিন্তু আমরা শুধু কলবা পরে নিজেরা বিয়ে করেছি যে একে অপরের সাথী, বেশ আর্লি ম্যারেজ, তখন অনেকেরই বিয়ে হয়নি। অর্থাৎ সম্পর্ক হয়েছে, লেটাস ঠিক আছে বিয়ে করে ফেললাম, যাতে অন্য কোনো কিছু আর বা মানুষও কিছু না বলতে পারে। ফ্যামিলি থেকে মেনে নেওয়া বা এই ধরনের? হ্যাঁ, ফ্যামিলি মেনে নিচ্ছে, ফ্যামিলির কোনো বাধা ছিল না। তো সেই সময় বিয়ে করা বা সম্পর্ক আরেকটা কারণ ছিল যে অন্তত রাজনীতিটা ফ্রিলি করতে পারবো। একটা রাজনৈতিক মানে সহযাত্রী যদি হয় তাহলে সে আমাকে বুঝবে, তাই কাজে কখনো রাজনীতির প্রশ্নে কখনো কোনো প্রতিবন্ধকতা হবে না। এই এতদিনের পথ চলা কি কোনো প্রতিবন্ধকতা হয়েছে? না, তেমন কোনো সিরিয়াস না। আরে ওর ফ্যামিলির মধ্যে তো কিছু এদিক সেদিক হয়, সেটা তো স্বাভাবিক যে ঠিক আছে এটা আমার পছন্দ হলো, এটা হলো না। যে অ্যাবসলিউটলি আমি ফ্যামিলিয়ান হতে পারি নাই, শুধু ফ্যামিলিকে চিন্তা করব এই চিন্তাটা আমি এখনও পারি নাই, যেটা অ্যাবসলিউট ওর কারণেই ফ্যামিলি আছে, ওর কারণেই বাচ্চারা আছে এবং ওর কারণেই বাচ্চারা পড়াশোনা সব এভরিথিং সব এইগুলো কন্ট্রিবিউশন ওর। ভাবি কি বলবেন, স্বীকার করে নিল উনি ফ্যামিলিয়ার হতে পারেননি? না, পারিনি, এটা সত্যি, আমি এখনো পারিনি। যখন যেটা করবে সেই ব্যাপারে সে খুব খুব সিনসিয়ার এবং খুব ডিভোটেড হয়ে যায়। মানে তখন পৃথিবী একদিকে থাকে, ওই রাজনীতিটা। মানে কখনো কখনো আপনার মধ্যে কোনো বিরক্তি আসেনি এটার জন্য? সামটাইম কিছু যে হয়নি তা এটা অস্বীকার করা যাবে না। যেমন বাচ্চারা হয়তো খুব চাইতো বাবাকে, ও সময় দিতে পারতো না, সেটা একটা, হ্যাঁ তখন মন খারাপ হতো। বাট আমি মনে হয় কখনো ওর প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু কখনোই করি নাই। ও স্ট্রাগল করছে, যেমন আমি তো একসময় এমন অবস্থা হলো যে ঠিক আছে দেশেই থাকা যাবে না, বাচ্চাদেরকে সেভ করতে হবে, ওদেরকে পড়াশোনা করাইতে হবে, ঠিক আছে বিদেশে চলে যাওয়া। এমনও হয়েছে যে দেখা যাচ্ছে ওদেরকে বিদেশে রেখে ওই অবস্থায় ছেড়ে দিয়ে আমি চলে আসছি দেশে, আবার দেশে এসে অ্যারেস্ট হয়ে গেছি। মানে ওই যে প্লাস ছেলে মেয়েদের প্রতি যে দায়িত্বটা পালন করা, সেটাও আমার পক্ষে হয় নাই বা সম্ভব হয় নাই, বা আমার করার জন্য যে মানসিক যে দৃঢ়তা যে না ঠিক আছে ফ্যামিলিকে সময় দিই, ওই যে ফ্যামিলিকে সময় দেয়া সেটা কখনো হয়ে ওঠে না। যে কারণে এখনও মানে গিলটি ফিল করি যখন আমার ছেলে যখন বলে যে তুমি তো আমাকে দেখো নাই, তুমি তো আমাকে এরকম অনেক সময় ঈদ দাও নাই। গিয়েছে যখন আমার ছেলেমেয়েরা আমাদেরকে পায়নি বা ওকে পায়নি স্পেশালি। হয়তো আমি চলে গেছি, আমার ছেলে মেয়ে দুজনেই আমেরিকাতে পড়াশোনা করেছে। আমার আম্মা ছিলেন, আমার ছোট ভাই ছিলেন, অ্যাকচুয়ালি ওনারাই দেখাশোনা করেছেন। ওর পক্ষে অত বেশি ফ্রিকুয়েন্ট যাওয়া আসা করা সম্ভব ছিল না, রাজনীতির কারণে, আর কোনো কারণ না। আমি স্কুল থেকে রাজনীতিটা করি, একদম হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতিটা করি এবং দেশের জন্য রাজনীতিটা করেছি অলওয়েজ। আমি এখনও মনে করি যে আমি দেশের জন্য রাজনীতি করি, কে কী বললো তাতে কিছু আসা যায় না। আমি দেশের জন্য রাজনীতি করি, দেশের মানুষের জন্য রাজনীতি করি এবং আই এম ডেডিকেটেড। এবং আমি মনে করি যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটাতেই করে যাব। এখানে আমার নিজের জন্য চাওয়া পাওয়া ওগুলো আমার কাছে কখনোই প্রাধান্য পায় না। আপনি অনেকবার জেল খেটেছেন, মানে স্মরণীয় কিছু মুহূর্ত জেল জীবনের যদি শেয়ার করতে চান আমাদের সঙ্গে। একবার যখন আমি জেলে যাই তখন মানে
আমাকে অ্যারেস্ট করে মানে অত্যাচার করার পর আমার হাত পা সব ভাঙা ছিল, একদম পুরো হাত পা সব ভাঙা। তখন কোলে করে আমাকে নিয়ে যেতে হয়। তখন মানে ওর সাথে বিয়ে হয়নি আমার। ভাবি কি তখন জেলখানায় দেখতে যেতেন? জেলখানায় আমাকে জেলেই নিছে, দিবে কি না, অত কতদিন গুম, আমার কোনো খবর নাই, কেউ জানে না আমি কোথায় আছি। তখন ওর পরিচিত এক পুলিশ অফিসার ছিল, চাচা। চাচা, তখন তাকে বললো যে আপনারা এইভাবে মেরে ফেললেন একটা লোককে। তখন ওরা তো মারে নাই আমাকে, কিন্তু গুম করে রাখছে। সেটা কত সালের ঘটনা? 74-75 এরকম হবে আর কি, ওই সময় এরকম অবস্থা। তখন ও বললো যে মেরে ফেললেন, কয় না না মারি রে, কয় বিশ্বাস হয় না। তখন তো তারপরে বাইরে যে জায়গায় আমাকে রাখছিল সে জায়গায় ও দেখে আসলো, তারপরে ওই অবস্থায় রেখে পরে আমাকে জেলে দিল প্রায় অনেক দিন পরে, মাসখানেক। আমাদের তো জেলটা মনে হতো যে অন্তত বেঁচে যাওয়ার একটা জায়গা, জেলে গেলাম তো সিকিউরড হয়ে গেলাম। তাই কাজে জেলটাকে আমরা কখনো মানে এইভাবে নেন, এনজয় করছি। আপনি যদি জেলে যান তাহলে ওইটাকে যদি মনে থেকে মেনে নেন তাহলে কিন্তু আপনার কষ্টটা কম। আর যদি মানতে না পারেন তাহলে আপনি মেন্টাল অ্যাংজাইটিতে নিজে পাগল হয়ে যাবেন। জেলখানাটা হলো ওইরকম, মানে আমারও এখনও যেটা মনে হয় যে আমার জন্মটাই হয়েছে রাজনীতির জন্য এবং দেশের মানুষের জন্য। ওরা অনেক হয়তো আমাকে সেলফিশও মনে করে, কিন্তু আমি সেলফিশ না, আমি ন্যাশনালিস্ট, আমি দেশপ্রেমিক। রাজনীতিবিদ যদি না হতেন তাহলে সেকেন্ড চয়েস হিসেবে কোন পেশা সেকেন্ড চয়েস বেছে আমি নিতেন? বড় আইনজীবী হতাম। এটা আমার ছোট সময় থেকে একটা ছিল যে আমি বড় আইনজীবী হব। ওই মানে কেন রাজনীতির প্রতি এত না, ফ্যাসিনেশন? দেশের জন্য, দেশের জন্য ভালো কিছু করব, যেমন আমি এখনও তো মনে করি যে ইটস পসিবল যে আজকে সিটি কর্পোরেশন প্রশাসক আমাকে বানিয়েছে, আমি যদি জনগণ আমাকে মেয়র বানালে, আমি তো বিশ্বাস করি এই ঢাকা শহরের চেহারা অন্তত 2 থেকে 3 বছরের মধ্যে অনেক কিছু পাল্টে দেবো, সম্ভব সেটা। নির্বাচন করবেন সামনে? অবশ্যই নির্বাচন করব ইনশাল্লাহ। নির্বাচন করার জন্যই তো এখানে আসা, এইখানে কাজ করার সুযোগ আছে, কাজে কাজ করতে চাই, কাজ করব। অবসরে কি করা হয়? অবসরই নাই, এই যে গত 17 বছর যখন অবসর ছিল, কখনো অবসর নাই, কারণ এই সারাক্ষণ লোকজন নিয়ে থাকা, পলিটিক্স নিয়ে থাকা। তারপরেও মাঝে মাঝে হয়, অনেক সময় আবৃত্তি শুনি। আমি ছাত্র অবস্থায় নাটক করেছি এবং দুজনেই করছি, আপনারা দুজন মঞ্চ নাটকও করেছেন? মঞ্চ নাটকও করছি। এবং যে ঢাকার যে গ্রুপ থিয়েটার ফেডারেশন, ওই গ্রুপ থিয়েটার ফেডারেশনের জন্মকালীন সদস্য আমি। একসময় খেলাধুলা করছি, খেলাধুলায় ক্যাপ্টেন ছিলাম। একসময় স্কাউটিং করছি, স্কাউটে ক্যাপ্টেন ছিলাম। স্কুলটাকেও ভালোবাসছি সেরকম। এবং আমি যেটা বলতে পারি, আমার জীবনে কোনোদিন একদিনের জন্য স্কুল কামাই দিইনি। অর্থাৎ আমি যখন যেটা করি 100% সিনসিয়ারলি করি। ভাবি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি অবসরে কি করা হয়? আমি ঘুরতে খুব পছন্দ করি। আমি চাই যে সারা পৃথিবীটা আমি দেখব। মানে ভালো লাগার বিষয়টি হচ্ছে যে ভ্রমণ করা, এবং আমি করেছি অনেক দেশ, আমি আল্লাহর রহমতে দেখেছি। এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, আমি ফ্যামিলিকে নিয়ে এই ঈদের সময়টা আমাদের ফ্যামিলির সবাইকে আমরা ইনভাইট করি। এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি। আরেকটা হচ্ছে যে আমি গান শুনতে খুবই পছন্দ করি, এবং নাটক। গান গাওয়া হয় কখনো মাঝে মাঝে? গান তো সবাই গায়, বাথরুম সিঙ্গার কে না, সবাই। আমি বই পড়তে খুব ভালোবাসি, আমি নিজেও লেখালেখি করি। আমার 7টা বই আছে, আমি লিখেছি। হ্যাঁ, এবং অনেকগুলোই হচ্ছে যে ট্রাভেলিংয়ের উপরেই, স্টোরি বা ট্রাভেলিং আছে ওর মধ্যে। এই তো। আর আমার নাতিপুতি এখন তো নাতি হয়ে গেছে, তো নাতিদের সাথেই তো সময় কাটে, এবং আমি খুব এনজয় করি নাতিদের সাথে সময় কাটানোটা। ও খুব এনজয় করে, বাট ওর তো সময় খুব স্বল্প সময়। ও যখন আমেরিকাতে যাবে হয় খুব বেশি 7 দিন, এর বেশি সে কখনোই থাকে না। এবং ওই 7 দিনে সে সারাক্ষণ বাচ্চাদের সাথে, নাতিদের সাথে থাকতে বেশি পছন্দ করে। আর আমি তো একবার গেলে 3 মাসের আগে আসি না। আমার নাতিদের সাথে খুব অ্যাটাচমেন্ট, এবং ওরা খুব দাদু খুব পছন্দ করে আমাকে। এই এখনকার জীবনটা বলতে গেলে এরকমই আর কি। আর নাতি পুতি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বৌমা, যেহেতু সে রাজনীতি করে তো খুব স্বাভাবিকভাবে আমাকে এর সাথে ওতপ্রোতভাবেই জড়িত হতে হয়। আমরা একটু মাননীয় প্রশাসকের কাছে একটু শুনতে চাই, রাজনৈতিক জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি, এটা একটা দুঃখের। কারণ উনি আমাকে খুবই স্নেহ করতেন, বিশ্বাসও করতেন, দায়িত্ব দিতেন, এবং আমি সেগুলোকে পালন করার জন্য চেষ্টাও করতাম। আপনি তো জাসদ ছাত্রলীগ করতেন, এরপর বিএনপির রাজনীতিতে কিভাবে আসা? যে জাসদটার সৃষ্টি হয়েছিল কেন?
যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়ানো, দেশটাকে স্বাধীন রাখা। সেটা স্বাধীনতার পরে জাসদ সেটা করার চেষ্টা করলো, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে তারা সেই পথ থেকে ডিরেল হয়ে গেল। এবং তার পরবর্তী পর্যায়ে দেখলাম যে সত্যিকার অর্থে যে জিয়া রহমান, যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, সেই জিয়া রহমান যখন 7ই নভেম্বরের আবার রাষ্ট্র ক্ষমতায় আসলো, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যখন দেশের মানুষের জন্য সে বলা চলে যে মুক্তিযুদ্ধের যে স্বাদ, সেই স্বাদটা পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করলো। তারপরেও কিন্তু সে সময় আমি ছিলাম না। পরবর্তী পর্যায়ে ম্যাডাম আমাকে এখানে আমন্ত্রণ করে এবং ম্যাডাম আমন্ত্রণ করার পরে আমি আবার এখানে শুরু করি। উদ্দেশ্যটা একটাই, যে আমি যে স্বপ্নটা নিয়ে রাজনীতি শুরু করেছি বা যুদ্ধ করেছি, আমি মনে করি সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে বিএনপি। বিএনপি একটা রাজনৈতিক দল যার পক্ষে সম্ভব যে সেই স্বপ্নটা বাস্তবায়ন করা এবং মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা সেটাকে বাস্তবায়ন করা এবং স্বাধীন একটা দেশ হিসাবে বিভিন্ন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য যে প্রত্যয় নিয়ে দাঁড়ানোর মতো, সেটা হলো বিএনপি। সেই কারণে আমি বুঝে শুনেই বিএনপি করি, কারণ এখানে আমি মনে করি যে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নাই যারা আজকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আজকে দেশের স্বাধীনতার পক্ষে, জনগণের কাছাকাছি যে জনগণের সেই স্বপ্নটা পূরণ করতে পারবে। সেই কারণেই আমি রাজনীতি করি এবং বুঝে শুনেই রাজনীতি করি, বুঝে শুনেই বিএনপি করি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এই রাজনৈতিক দীর্ঘ কেরিয়ারে কোনো আক্ষেপ কি আছে? না, আমার আক্ষেপ নাই। কারণ আমার হচ্ছে কি, যে আমার পাওয়ার বিষয়টা খুব বেশি আমার কাছে মুখ্য না। আমি যদি চাইতাম যে শুধুমাত্র আমার টাকা পয়সা হইতে হবে, তাহলে আল্লাহর রহমতে আমার যে সুযোগ ছিল ওটা কোনো বিষয়ই না। কিন্তু নিজেদের পৈতৃক যা আছে, আমার বাবা দাদার যা আছে তা যথেষ্ট। পাশাপাশি যদি আমি শুধু ক্রেজি হইতাম যে আমাকে মন্ত্রী এমপি হইতে হবে, এটার জন্য রাজনীতি করি, তাহলে আরো বহু আগে হতে পারতাম। আমার কাছে ওগুলো মুখ্য না। যেটা আমার মানে সহধর্মিণী জানে যে আমার এটাই হলো কিভাবে জনগণের পাশে থাকা, জনগণকে সেবা করা, জনগণের কল্যাণে কাজগুলো করা, দেশের কল্যাণে কাজ করা। অর্থাৎ দেশটা হলো সবার আগে। কাজে দেশের জন্য আমি রাজনীতিটা করি এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাসও করি এবং সেটার জন্য আমার যে কোনো স্যাক্রিফাইস, যে নিজের জীবন দেওয়ার জন্য গিয়েছিলাম দেশকে স্বাধীন করার জন্য, এর চেয়ে বড় তার স্যাক্রিফাইসের কোনো ভূমিকা নাই। আমি এখনও সেই স্পিড নিয়ে আমার রাজনীতিটা করি, সেই স্পিড নিয়ে আমি চলছি। কাজে আমার না পাওয়ার বেদনা আমার কখনো গ্রাস করে না। শেষ সময়টা কিভাবে কাটাতে চান, কোথায় কিভাবে কাটাতে চান? আমি কি এই প্রশ্নটা আপনার কাছেও রাখতে চাই, ভাবির কাছে। যে রাজনীতি দিয়ে শুরু হয়েছে আমার, কাপড়ের কাপড় পরার আগ পর্যন্ত সেই রাজনীতিটাই আমার থাকবে। এবং এই রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সুখ, মানুষের দুঃখ এবং দেশের যে স্বাধীনতা অর্জন করেছি যুদ্ধ করে, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আবার জীবনটা দিতে হয়, সেটার জন্য প্রস্তুত। ভাবি, আপনি যদি বলেন নিজের জীবনের শেষ সময়টা কিভাবে কাটাতে চান? ওই এখন যেমন কাটাচ্ছি, আমি যেটা পছন্দ করি সেটা আমি সেভাবেই আমার দিন যাচ্ছে এবং সেভাবেই আমি শেষ দিনটাও পার করতে চাই। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার নাতিরা, মেয়ের ঘরেও একজন নাতি আছে, তো সব মিলে আমি এভাবেই আমার দিনগুলো শেষ হোক। তবে আমি আরও দেশ দেখতে চাই। পৃথিবী অনেক বড়, মানুষের মনও ওরকম বড় হওয়া উচিত। আর পৃথিবীটাকে দেখলে আমরা বাংলাদেশটাকেও কম্পেয়ার করতে পারবো যে আমাদের দেশটা আরও কতখানি ভালো, সুন্দর, উন্নত করা যায়। সেটা ধারণা পেতে হলে আমার মনে হয় পৃথিবী দেখা উচিত। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একদম এক কথায় যদি কিছু বলতে চান। আমি আজকের ঈদে অবশ্যই বলবো যে সকলে আপনারা সুন্দরভাবে ঈদ উদযাপন করুন এবং নিরাপদে সবাই আবার ফিরে আসুন ঢাকা শহরে। ঢাকা শুধু আমাদের শহর না, আপনাদেরও শহর। আপনারা নিরাপদে ফিরে আসেন, এটাই আমাদের চাওয়া। মাননীয় প্রশাসক, আপনি যদি আমাদের দর্শক। আমার এটা হলো একটাই, এই ঢাকা আপনার ঢাকা, আমার ঢাকা। আমি বদলাই যদি ঢাকা বদলাবে, কোনোভাবেই কোনো আবর্জনা রাস্তায় ফেলবেন না, কোনোভাবেই সামনে ডেঙ্গুর প্রভাব আসতেছে, নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবেন, নিজের ছাদ পরিষ্কার রাখবেন এবং নিজের বেডরুমটা যেরকম পরিষ্কার রাখার জন্য চেষ্টা করেন, আসেন আমরা ঢাকা শহরটাকে সেরকম পরিষ্কার রাখার চেষ্টা করি। তাহলেই ঢাকা শহর সবার কাছে বসবাসযোগ্য হবে। আসুন ঢাকা শহরকে সেই বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য সবাই সচেষ্ট হই। অসংখ্য ধন্যবাদ সৈয়দা ফাতেমা সালাম ভাবি এবং অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশ টিভির এই বিশেষ আয়োজনের পক্ষ থেকে। প্রিয় দর্শক,
একদমই রূপকথা নয়, দেখলেন শুনলেন বাস্তব জীবনে একজন কীর্তিমান রাজনীতিবিদের গল্প, যিনি নিজ কর্মগুণে দেশ বরেণ্য। ভাইয়া হাউজিং পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস নিবেদিত যে কথা রূপকথা অনুষ্ঠান যে যেখান থেকে দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আবারও দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কীর্তিমানকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।